হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এবার আমি রাজধানী ঢাকা থেকে পার্বত্য জেলা বান্দরবান উদ্দেশ্যে ট্রাভেল করব মার্সা ট্রান্সপোর্টের এই নন এসি বাসটির সাথে। আমি আমার এই ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে পারে। সেই সাথে আমি আমার এই ভিডিওতে ঢাকা থেকে বান্দরবান আপনারা কীভাবে যাবেন, কতক্ষণ সময় লাগে, ঢাকা থেকে বান্দরবান কোন কোন অপারেটর চলাচল করে, ভাড়া কত, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষে আমি বাসের কন্ডিশন, বাসের স্পিড, চালকের দক্ষতা, বাসের সার্ভিস, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো আমি আর কোনো কথা বাড়ালাম না, আপনারা এই ভিডিওটি এনজয় করতে থাকুন। আমার সামনে রয়েছে কক্সবাজারের হানিফ এবং মার্সা। তো এখন আমি রাজধানী ফকিরাপুল মার্সা কাউন্টারের সামনে অবস্থান করতেছি। আপনাদেরকে কাউন্টারের ভিতরটা একটু ঘুরিয়ে আনি। এই হলো কাউন্টারের অবস্থা। কাউন্টারে এসিরও সুব্যবস্থা রয়েছে, তবে সেখানে এসি ছাড়েনি। আর এই কাউন্টারে মোটামুটি বেশ বড়ই বলা চলে। এই বাসটি মূলত সেদিন আমার ট্যুরমেট ছিল, তবে আমার ট্যুরমেটে নেম প্লেটে বান্দরবান লেখা ছিল না, সেখানে আছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যার ফলে অনেক যাত্রীদের এই বাসটা চিনতে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, এখন আমি বাসের ইন্টেরিয়রে আপনাদেরকে ঘুরে আনি। এই বাসে টোটাল 36টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে 2x2 ফরমেশনে। ইন্টেরিয়রটি মোটামুটি বলাই চলে খুব বেশি একটা খারাপ না। আর ঢাকা থেকে বান্দরবান প্রতি সিটের ভাড়া নেয় 900 টাকা করে। এই হলো সিটের অবস্থা। সিটগুলো মোটামুটি আরামদায়ক ছিল। এই হলো সিটের নেট। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর যেহেতু এটি 36 সিটের বাস, তাই মোটামুটি এখানে ভালো লেগ স্পেস রয়েছে। বাসের ভিতরে এই আয়াতুল কুরসি লেখাটা দেখে আমার আসলে খুব ভালো লেগেছে। সেই জন্য মার্সা কর্তৃপক্ষকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। রাইট টাইম থেকে 2 মিনিট বিলম্ব করে আমাদের বাসটি ফকিরাপুল থেকে পার্বত্য জেলা বান্দরবান উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের বাসটি এখন মতিঝিলের আশপাশে অবস্থান করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, এর ফাঁকে আমি আপনাদেরকে টুকিটাকি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ঢাকা থেকে বান্দরবানের নন এসি বাসের ভাড়াটা 900 টাকা করে। আর নন এসি বাসের মধ্যে রয়েছে মার্সা ট্রান্সপোর্ট, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এনার ট্রাভেলস, শ্যামলী পরিবহন, সৌদিয়া এবং ইউনিক। তারা প্রত্যেকেই নন এসি বাসে 900 টাকা করে ভাড়া নিয়ে থাকে। আর এসি বাস তথা বিজনেস ক্লাস এসি বাসের মধ্যে রয়েছে রবি এক্সপ্রেস, হুন্ডাই আর হানিফ ভলভো। তারা প্রতি সিটের ভাড়া 1600 করে নিয়ে থাকে। এছাড়াও সৌদিয়ার ইকোনমি ক্লাস এসি বাসও রয়েছে, তাদের ভাড়া খুব সম্ভবত 1200 টাকা করে নিয়ে থাকে, আমি যদি ভুল না বলে থাকি। আর আপনারা যদি ঢাকা থেকে বান্দরবান রুটে ট্রাভেল করে থাকেন নন এসি বাসে, তাহলে আমি আপনাদের রিকমেন্ড করবো ইউনিকই ট্রাভেল করেন। কারণ মার্সা সেদিন খুব বেশি একটা আমি সন্তোষজনক সার্ভিস পাই নাই, যা আমার ভিডিওতে আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, পথে চলতে চলতে আমার সাথে স্টার লাইনের বেশ কয়েকটি বাসের সঙ্গে দেখা হলো। ঢাকা থেকে বান্দরবান টোটাল ডিস্টেন্স 325 কিলোমিটার। আর এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। আর আমাদের সামনে রয়েছে শান্তি পরিবহনের একটি বাস। আর এই বাসটি 2004-5 মডেলের গাড়ি। দেখতেই পাচ্ছি পিছন দিয়ে কী পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এক্সজস্টার থেকে। আমি একটা জিনিস খেয়াল করছি, শান্তির বেশিরভাগ গাড়িরই একই অবস্থা, মানে পিছন দিকে ধোঁয়াটাও বাইরে অবস্থা খারাপ। বাট ওরা যখন টানে ওদের বাম্পার কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেদিন এই বাসটা একসাথে মানে আমাদের একই অবস্থা হয়েছিল। আপনারা কিছুক্ষণ দেখতে থাকেন কী হয়। আর শান্তি পরিবহন আসলে আমার একটা আবেগের নাম। শান্তি পরিবহন নামটা শুনলে আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়ি, কেননা বাসের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে এই সকল বাস থেকে। আমার ছোটোবেলা আমি একটা অংশ খাগড়াছড়িতে কাটাইছিলাম। তো সেই সময় এসব শান্তি পরিবহন থেকে আমার বাসের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করতো, কেননা সেই সময় শান্তি পরিবহন অনেক ট্রাভেল করতাম। তো যাই হোক ভিউয়ার্স, ফ্লাইওভারের মধ্যে আমার শান্তি পরিবহনকে ওভারটেক দিই, কিন্তু খেলা কিন্তু এখনও শেষ হয় নাই। খেলা মাত্র শুরু, আপনারা অপেক্ষা করতে থাকেন। তো যাত্রাপথে আমাদের সামনে স্টার লাইনের মার্সিডিজ বেঞ্জ প্যাকেট গাড়ির সঙ্গে দেখা হইলো। তার সামনে রয়েছে শ্যামলী এসপি সেকশন লেল্যান্ড এসি বাস। আমি গত 3.5 বছর ধরে যতবারই মার্সা ট্রাভেল করেছি না কেন, প্রতিবারই কোনো না কোনো পেট্রোল পাম্পে 10 মিনিট ওনাকে ব্রেক দিবেই, সেদিনও তার ব্যতিক্রম হয় না। সো ভিউয়ার্স, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে, কেননা অন্যান্য কোম্পানির গাড়ি কিন্তু এরকম পেট্রোল পাম্পে সবসময় ব্রেক দিতে দেখি না। মার্সাতে আমি যতবার উঠছি ততবার এরকম ব্রেক দিতে দেখেছি। আবারও সেই শান্তি পরিবহনের সাথে দেখা। মূলত সে আমাদেরকে
একটা পর্যায়ে ওভারটেক দিয়ে চলে গেছে, যা আমি মানে কি বলে ক্যাপচার করার আগে আর কি সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বিষয়টা আমার খুব আফসোস লাগলো, কেন যে ক্যাপচার করতে পারলাম না। তো লাস্টে আর তাকে ওভারটেক দিতে পারিনি, তার বাম্পার ধরে ধরে বেশ কিছু পথ আগাইছি। আপনারা সেই পথ চলাটি উপভোগ করতে থাকুন। আর সেদিন N1-এ মানে কুমিল্লার আগ পর্যন্ত প্রচুর ট্রাকের চাপ ছিল, মানে বলার মতো না। কিন্তু কুমিল্লা ক্রস করার পর একেবারে ট্রাকের চাপ খুবই কমই ছিল বলা চলে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, শান্তির এই গাড়িটি 20-21 বছর পুরাতন গাড়ি হলে হবে কি, তার পিক আপ কিন্তু একেবারে ফাস্ট। তার পিছনে যতই ধোয়া বাইর হোক না কেন, পিক আপ কিন্তু ফাস্ট ভাই, এটা মাথায় রাখতে হবে। মূলত এই কারণে আর কি আমরা শান্তির সাথে পারতেছিলাম না, মনে হচ্ছে যে আমাদের পিক আপ স্লো। হ্যাঁ জানি না গাড়ির পিক আপ স্লো নাকি পাইলট ইচ্ছা করে আস্তে চালাচ্ছে, এটা উনি ভালো বলতে পারেন। আর শান্তি সেদিন বেশ কড়া মুডে ছিল এক কথায় বলতে গেলে। তো যাই হোক ভিউয়ার্স, পিছনে আমরা ঢাকা সিলেট হাইওয়েকে পিছনে ফেলে আসলাম। মূলত হাতের বাম দিকে ঢাকা সিলেট হাইওয়ে চলে গেছে, আর আমার ঢাকা চিটাং রোড ধরে আমাদের গন্তব্য বান্দরবনের উদ্দেশ্যে আগাচ্ছি। তো যাই হোক, শান্তি একটা পর্যায়ে ট্রাকগুলোকে পাশ কাটে একেবারে হারিয়ে গেল, আর এখন আমরা ট্রাকের গাড়ি পড়ে আছি। এই হলো অবস্থা, ট্রাকের বাম্পার ধরে সামনে আগাচ্ছি। আর সেদিন মেঘনা ব্রিজে ওঠার আগ দিয়ে এরকম বেশ বিশাল এক জ্যামের দেখা পাই, আর এই জ্যামে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম। জ্যামের মাঝেই দেখতে পাই একটা সেমি লোকাল বাস, মূলত সে মানে রাস্তা থেকে একটু পড়ে গেছে, সে এখন ওঠার চেষ্টা করতেছে। কোথা থেকে হুট করে এই হানিফের বাসটি আমাদেরকে ঝোড়ো গতিতে ওভারটেক দিয়ে দেয়, মানে আমি বুঝে ওঠার আগে সে ওভারটেক দিয়ে একেবারে অনেক দূরে চলে যায়। এরই ফাঁকে হানিফ আর আমরা মিলে শান্তি পরিবহনের একটি বাসকে ট্রাকের গ্যাপে ফালাই। আর এই বাসটি কিন্তু আপনারা অনেকের খেয়াল আছে কি না জানি না, এই বাসটি কিন্তু আমার ফার্স্ট ট্রাভেল ব্লগসে, যখন আমি ঢাকা চট্টগ্রামে ট্রাভেল করেছি এই বাসটি আমার ফার্স্ট ট্রাভেল ব্লগসে। তখন এই বাসটি মূলত হানিফ এন্টারপ্রাইজে ভরে চলতো, ওইটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওইটা আমার লাইফে ফার্স্ট ট্রাভেল ব্লগ ছিল, আর ওই বাসটিতে বেশ আমার অনেক সুখ স্মৃতি রয়েছে। আপনারা ওই ব্লগটি দেখতে পারলে আশা করি বুঝতে পারবেন কেন ওই জার্নিটা আমার লাইফে স্মরণীয় একটি জার্নি ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে এখন ওই এক্স হানিফ তথা শান্তি পরিবহনকে ওভারটেক দিয়ে দিলাম। আমরা এখন মেঘনা ব্রিজ টোল প্লাজা অবস্থান করতেছি, আর এখানে বিশাল জ্যাম, অনেক বড় একটা জ্যামের আমরা দেখা পাই। তো এরই ফাঁকে নীলাচলের স্লিপার লেলেন বাস আমাদেরকে ওভারটেক দিয়ে দেয়। মূলত বৃষ্টির মধ্যে হিনোয়েকে ওয়ান যে বাস অনেক দুর্বল থাকে, সেই তুলনায় লেলেনের পারফরমেন্স কিছুটা বেটার বৃষ্টির মধ্যে। আর এরই সুযোগ নিয়ে নীলাচলের স্লিপার বাসটি আমাদেরকে উটি দিয়ে অনেক দূরে চলে যায়।
মেঘনা ব্রিজ ক্রস করার পর আবার আমার জ্যামের দেখা পাই, বেশ বড় সড়ো একটা জ্যাম। আর এই জ্যামটি যতদূর গিয়ে দেখলাম সামনে গিয়ে মূলত ট্রাকগুলার উল্টাপাল্টা পার্কিং করার কারণেই আর কি এই জ্যামের সৃষ্টি, যার ফলে ভোগান্তি কিন্তু আমাদের মতো সাধারণ যাত্রীদের দেওয়া লাগছে। তো যাই হোক, এখন আমার সামনে রয়েছে শান্তি পরিবহনের এসি বাস। এটি মূলত রিসেন্ট আর কি যুক্ত হলো, 15-20 দিন হবে। আর এই বাসটি মূলত একে ট্রাভেলসে ছিল, দেন তারপরে বেশ কিছু ব্যানার ঘুরে এখন শান্তি পরিবহনে বহরে যুক্ত হয়েছে। আর এই বাসটি মূলত ঢাকা থেকে খাগড়াছড়ি দিঘিনালা রুটে চলাচল করে। যাই হোক, একটা পর্যায়ে শান্তির এসি বাসটি এই শান্তির নন এসি বাসকে ওভারটেক দিয়ে দেয়। ওভারটেক বলতে আর কি খুব সম্ভবত এই শান্তি নন এসি বাসটা আর কি ছেড়ে দিয়েছে, যেহেতু একই কোম্পানি বাস, নিজেদের কোম্পানির গাড়ি, এই জন্য আর কি ইচ্ছে করে ছেড়ে দিয়েছে খুব সম্ভবত। আর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লেগেছে, মানে একজন আরেকজনকে আর কি মানে রেসপেক্ট করে ছেড়ে দেওয়া। আসলে কী দরকার এত পারাপারি করার? ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, সেদিন কিন্তু মাঝপথে আমাদের বাসের এই গ্লাসের উইপার নষ্ট হয়ে যায়, যার ফলে এই বৃষ্টির মধ্যে আমাদের বাসটা একেবারে ঝুঁকি নিয়ে চালাচ্ছিল। পরে কুমিল্লা হোটেল ব্রেকে আর কি আমাদের হেল্পার কোনো মতে গুতাগুতি করে এই উইপারটি আর কি ঠিক করতে পারে। এই ছিল সেদিনকার অবস্থা। মানে কী বলবো, বৃষ্টির মধ্যে আর কি রিস্ক নিয়ে গাড়ি চালানো লাগছিল উইপার নষ্ট হওয়ার কারণে। হঠাৎ করে কোন এক কোম্পানির স্লিপার বাস আমাদের সাথে খোঁচাখুচি শুরু করলো। দেন এখন আমাদের পাইলটের গায়ে জোশ ফিরে পাইছে, আর এখন সে বৃষ্টির মধ্যে এখন সে সাঁটিয়ে টানবে। মানে এতক্ষণ সে কিন্তু খুব বেশি একটা টানে না, এবারে যে চালাচ্ছিল, কারণ স্লিপার বাসটিকে দেখে হয়তো তার গায়ে শক্তি বেড়ে গেছে। এখন দেখবেন কী পরিমাণ টানে। মানে সেদিন আমি কী বলবো, মানে আমাদের পাইলটটা আসলে মোড সেদিন কেমন ছিল কে জানে। এই বলে কিছুক্ষণ টানে, আবার কিছুক্ষণ আবার ভেলকামি করে, আবার কিছুক্ষণ এবারে চালায়। সেদিন পুরো জার্নিটা আর কি এরকম চলতেছিল। পুরা মানে এক কথায় বলতে গেলে পুরো মেয়েদের মুডের মতো, কখনো গাড়ি টানে, আবার কখনো ভেলকামি করে, আবার কখনো এভারেজ স্পিড মেনটেন করে গাড়ি চালায়। আমাদের সামনে এখন মেহেরপুর চট্টগ্রাম রুটে জিআর পরিবহনকে দেখা যাচ্ছে। আর এই জিআর পরিবহনকে আমরা এই বৃষ্টির মধ্যে ওভারটেক দিয়ে দিলাম। আমাদের বাসটা এখন হোটেল মায়ামিতে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। আর বৃষ্টির কারণে আমি ভালো মতো ভিডিও করতে পারলাম না। আমাদের বাসটা এখন আবারও সাড়ে টানার টানতেছে। আর আমাদের সামনে রয়েছে খাগড়াছড়ি রুটের ইকোনো।
আর ইকোনোকেও কিন্তু বৃষ্টির মধ্যে ওভারটেক দিচ্ছে। আপনারা কী বলবো, বিশ্বাস করবেন নাকি না করবেন, মানে আমাদের বাসে এক এক সময় এক এক মুড চেঞ্জ হয়। মানে এখন ইকোনোর ওভারটেক দিয়েছে, খাগড়াছড়ি অনন্য স্পিড চার ইকোনোর ওভারটেক দিয়ে দিল, আবার কিছুক্ষণ পর আর কি কোনো এক দুর্বল এক বাসের হয়তো ওভারটেক খাবে। মানে এইভাবে সেদিন চলতেছিল, মানে কী বলবো, মানে অনেকটা মেয়েদের মুড সুইংয়ের মতো আর কি আমাদের বাসে সেদিন পাইলট এইভাবে চালাচ্ছিল। তো যাই হোক, সামনে গ্রিন লাইনের ভলভো ইউচের গাড়ি দেখা পড়লো, এই বাসটিরও আমরা আর কি ওভারটেক দিলাম। আর এই বাসটি বেশ অনেক পুরাতন গাড়ি, মানে প্রায় আমার বয়সী গাড়ি আর কি। মানে বাংলাদেশে প্রথম ভলভো বাস, মানে দূরপাল্লা রুটে প্রথম ভলভো বাস আর কি এই গ্রিন লাইনের এই বাসগুলোই ছিল। এগুলো মার্ক টু বাস বলতো, যা 2002 সালের দিকে আর কি আনে। আর এই বাস আসলে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, মানে এইসব পুরাতন বাস দেখে আমি আসলে খুব আবেগে আপ্লুত হয়ে পড়ি। আমাদের সামনে এই সৌদি এক্সট্রিম বাসটিকে আমরা একটা পর্যায়ে ওভারটেক দিয়ে দিই, বাট কখন যে ওভারটেক দেয় আমি এটা ধরতে পারলাম না। মানে আমি বললাম তাদের পাইলটের মোড সেদিন কেমন যে চলতেছিল, কখনও গাড়ির টানে আবার কখনো ভ্যালকামি করে, এভাবে আর কি সেদিন চলতেছিল। তো একটা পর্যায়ে সৌদি আর এই এক্সট্রিম বাসটিকে ওভারটেক দিই, তো আবার কিছুক্ষণ পর কিন্তু আমাদের পাইলট ইচ্ছা করে ছেড়ে দেয়, মানে কয়েক মিনিট 5-7 মিনিট চালানোর পর আবার ইচ্ছা করে ছেড়ে দেয়, সৌদি আর এই বাসটি হারিয়ে যায়। এই ছিল অবস্থা। মানে সেদিন আমি বুঝতেছি না, মানে এরকম জার্নি আমার লাইফে কখনো করি না। আমি যখন ভ্যালকা পাইলট সেদিন ভ্যালকামি করতেই দেখছি, আবার যখন পাংখা পাইলট পাইছি তখন মানে গাড়ি টানতে দেখেছি, বাট এরকম আমি কখনো গাড়ি টানে আবার কখনো ভ্যালকামি করে এই ফার্স্ট আমি দেখলাম। মানে কি বলবো ভিউয়ার্স, মানে কিছু বলার নেই আসলে। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমি ফেনীর মহিপাল ফ্লাইওভার অবস্থান করতেছি, নিচ দিয়ে চলে গেছে ফেনী শহর আর নোয়াখালীর রাস্তা। হঠাৎ মাঝপথে দেখলে আমাদের পাইলট কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে, কেমন যেন ড্রাইভিং করতেছে। পরে বুঝতে পারেন তার হয়তো ঘুম ধরেছে, এখন সে দোকানে গিয়ে আর কি সিগারেট আনলো হেল্পার ভাইয়ের মাধ্যমে।
অবস্থান করতেছি বারিয়ারহাটে, আর এই জায়গায় মূলত খাগড়াছড়ি চট্টগ্রামের রাস্তা আলাদা হয়। সামনে গিয়ে হাতের বাম দিকে চলে গেছে খাগড়াছড়ির রাস্তা। আর আমার বেশ কয়েকটি খাগড়াছড়ি ট্রাভেল ব্লগ আছে যা আপনারা অনেকে আর কি দেখেছেন সেগুলো। আসলে বিয়র সত্যি করে বলতে মানে এই চিটাগাং ডিভিশনে এই খাগড়াছড়িতে ট্রাভেল করে আমি যেই পরিমাণে মজাটা পাই, এরকম মজা আমি অন্য কোনো রুটে পাই না। মানে কি বলবো, এতগুলো রুটে গেলাম আর খাগড়াছড়ির মজা অন্যরকম। তাই আমি যখন ফ্রি থাকি বেশিরভাগ সময় আর কি খাগড়াছড়ি ট্রাভেল করার ট্রাই করি। ইনশাল্লাহ সামনেও আর কি করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে রাখেন। আমাদের সামনে এখন চট্টগ্রাম দর্শনা কিংবা মেহেরপুর রুটে পূর্বাশার একটি গাড়ি পড়ে। আর আমি অবাক হয়ে গেলাম, পূর্বাশারে আমরা এত সহজে ওভারটেক দিলাম, অথচ আগে কিন্তু পূর্বাশা ওভারটেকটা খুবই টাফ ছিল। ইভেন আমার লাইফে এই ফার্স্ট টাইম পূর্বাশাকে ওভারটেক দিই। আমি যতবার ট্রাভেল করেছি আমার লাইফে আমি কখনো পূর্বাশাকে ওভারটেক দিতে পারি না। অ্যাটলিস্ট আমি যখন ট্রাভেল করেছি আমি এখন পূর্বাশা ওভারটেক দিতে পারিনি কিংবা দেখিনি। এই ফার্স্ট আমি পূর্বাশাকে ওভারটেক করতে দেখলাম। মানে কি বলবো ভিউয়ার, আমি এটা দেখে একেবারেই অবাক। এইবার দেখবেন এই সামনের এই গোল্ডেন লাইনের সাথে আমাদের পাইলট মানে কেমনটা করে, মানে বিষয়টা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। হুদাই কেন চাপ দিতে যাব। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন, বাট সেদিন গোল্ডেন লাইনে কিন্তু বেশ ভালোভাবে একটা চাপ দিছিল। ঘড়ির কাটার সময় যখন ভোর 5:12 তখন আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করি। এখন আমরা খুলশির খুব কাছাকাছি অবস্থান করতেছি। তো যাই হোক, এতক্ষণ তথা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের পাইলট এভারেজ স্পিডি গাড়ি চালাইছে। আমরা এখন চট্টগ্রামের বদ্দারহাটে অবস্থান করতেছি। আর আমাদের বাসটি মূলত দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম থেকে বান্দরবনে যাত্রী নেবার জন্য। এখানে প্রায় 15 মিনিটের মতো স্টে করেছে। দেন এখন আবার আমরা শাহ আমানত সেতুর খুব কাছাকাছি অবস্থান করতেছি। এই জায়গায় আমাদের বাসটি প্রায় 15 মিনিটের মতো স্টে করেছে। সো টোটাল বলা চলে যে চট্টগ্রাম শহরে আমাদের বাসটি প্রায় আধা ঘন্টার উপরেই স্টে করেছে শুধুমাত্র যাত্রী তোলার জন্য। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে, কেননা যখন আমরা চট্টগ্রামে পৌঁছাই এমনি তো পৌঁছাতে অনেক লেট হয়েছে, তার উপরে সব যাত্রী তুলতে আবার আরও আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে। মানে কি বলবো, যখন আমরা চট্টগ্রামে ঢুকি তখন হয়তো বান্দরবনের অন্যান্য কোম্পানি গাড়িগুলো হয়তো ততক্ষণ বান্দরবন ঢুকে গেছে। মার্সার এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে নাই, কেননা এটা যেহেতু ঢাকার গাড়ি, কেন সে চট্টগ্রামে মানে বসে যাত্রীর জন্য অপেক্ষা করবে, বিষয়টা দেখে খুব খারাপ লাগছে আমার কাছে। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা কর্ণফুলী সেতুর উপর অবস্থান করতেছি, যার নাম শাহ আমানত সেতু। বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে বেশ সম্প্রসারণ করা হয়েছে। আগে এই রাস্তাটি বেশ চিকন ছিল, ইভেন 2 বছর আগে আমি দেখেছি রাস্তাটা বেশ অনেক সরু ছিল। সেই তুলনায় এখন আর কি রাস্তাটায় বেশ ভালোই সম্প্রসারণ কাজ করা হয়েছে।
আমাদের সামনে রয়েছে ঢাকা বান্দরবান রুটে চলাচলরত শ্যামলী এসপি সেকশনে একটি বাস, আর আমাদের পাশে হেল্পার ভাই পাইলট সাহেবকে বলতেছে ওই বাসটিকে ওভারটেক দিতে, বাট আমাদের পাইলট আর কি তাকে ওই বাসটিকে ওভারটেক দেওয়া খুব বেশি ইন্টারেস্টেড ছিল না। সো এই বাসটার তথা এই শ্যামলী এসপি সেকশনের বাম্পার ধরে আমরা আগাইতে থাকি। পরে একটা সময় এসপি সেকশনের বাসটি সে যাত্রী নামানোর জন্য স্লো করলে আমরা আবার সামনে আগিয়ে যাই। অবস্থান করতেছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কেরানীহাট নামক একটি জায়গায়। আর এই জায়গা মূলত কক্সবাজার বান্দরবানের রাস্তা আলাদা হয়। সামনে গিয়ে হাতের বাম দিকে বান্দরবান রাস্তা চলে গেছে, আর এই সোজা রাস্তাটি মূলত কক্সবাজার দিকে চলে গেছে। এখন আমাদের বাসটি সামনে বাম দিক দিয়ে ঢুকে যাবে। আর এই সাতকানিয়া মূলত আমার এক প্রিয় বড় আপু আবিদা আপুর বাড়ি। আবিদা আপু, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সালাম নিয়েন। আর আপনাদের সাতকানিয়া আসলে অনেক সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এবার বান্দরবানের পাহাড়ি রাস্তাতে আমি কিছু কথা বলবো, যেহেতু আমি পাহাড়ে বড় হয়েছি, তা পাহাড়ি রাস্তা সম্বন্ধে আমার মোটামুটি বেশ কিছু আইডিয়া রয়েছে। তো সেগুলো আপনাদের কাছে আমি এখন শেয়ার করতেছি। মূলত ওই ঢাকা বান্দরবানের রাস্তা খুব বেশি একটা ডেঞ্জারাস না, মানে রাস্তা বেশ চওড়া, আর পাহাড়ের অত বেশি একটা বাঘ টাকাও নাই। মানে সত্যি করে বলতে মানে বোঝাই যায় না যে আপনি পাহাড়ের উপর উঠতেছেন, অনেকটা কাপ্তায়ের মতো আর কি ফিল হবে। বা খাগড়াছড়ি রাস্তা তো আপনারা দেখছেন বেশ কয়েকটা ব্লক, খাগড়াছড়ি রাস্তা কতটা ভয়ঙ্কর ডেঞ্জারাস, সেই তুলনায় বান্দরবানের রাস্তা অত বেশি একটা ডেঞ্জারাস না। আর পাহাড়ি রাস্তার হিসাব রয়েছে ডিস্টেন্স আমি বলি, মানে পাহাড়ি রাস্তা প্রায় 10-12 কিলোমিটারের মতো হবে সর্বোচ্চ, এর বেশি না। আর সত্যি করে বলতে কি মানে বড় পাহাড় আছে, বাট আপনারা বুঝতে পারবেন না। রাস্তা একে তো রাস্তা চওড়া, সেই সাথে এখানে টার্নিংয়ে খুব বেশি একা নাই, পাহাড়ে খাত টাত ওরকম নাই। মানে বলতে গেলে পাহাড়ি রাস্তায় উঠতে গেলে যে একটা ধকল মানে পোহানো লাগে, বান্দরবান রাস্তা আপনারা ওরকমটা পাবেন না, একদম স্মুথলি আর কি ট্রাভেল করতে পারবেন। আপনার বাসা কই? ঢাকায়? ও কত মিটার কত? 11। ও আমি তো 18 নম্বরে থাকি, 18 কাছে আর কি। আবার খাগড়াছড়ি গাড়ি গেল সেইটা ভাই কি শখের বসে এই জব করতেছেন নাকি? শখের বসে আসছিল, আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে আছেন? 4.5 বছর। ও তো অনেক দিন। আচ্ছা আচ্ছা,
সো ভিউয়ার্স, এই হলো বান্দরবনে পাহাড়ি রাস্তার অবস্থা। খুব বেশি একটা ডেঞ্জারাস মনে হয় না। আর সত্যি কথা, আমি এই জায়গায় খুব বেশি একটা থ্রিল মানে এরকমটা পাই নাই। মানে খাগড়াছড়ি রাস্তা গেলে যেমনটা আমি মানে মজাটা পাই, বান্দরবান রাস্তা ওরকমটা পাই না। কেমন যে নর্মাল মনে হয়েছে। আর এই বান্দরবান আসা মূলত আপনারা অনেকে আর কি আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ঢাকা বান্দরবান রুটে ট্রাভেল ব্লগ করার জন্য। বেশ অনেকেই বলেছেন বেশ কয়েক বছর ধরে, মূলত আপনাদের জন্য আর কি আসা। তো আপনাদের জন্য আর কি ভিডিওটা করা। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমি আমার যাত্রার প্রায় শেষ দিকে অবস্থান করতেছি। এতক্ষণ জার্নি করে আমি যা বুঝলাম, পাইলটের ড্রাইভিং স্কিল আমার কাছে মোটামুটি এভারেজই মনে হয়েছে। খুব বেশি একটা ভালো বলবো না, খারাপও বলবো না। আর সেই সাথে সেদিন বৃষ্টিও ছিল, তাই হয়তো উনি টানতেও পারে নাই। আর গাড়ির ওই পারও সেদিন ঠিকমতো কাজ করতেছিল না, বিধায় আর কি অনেক রিস্ক নিয়ে আমার জার্নি করা লেগেছিলো। তো ড্রাইভিংয়ে যদি আমি রেটিং আমি দিব হলো 10-এর ভিতর 5.5। আর গাড়ির কন্ডিশনার হিসাবে যদি আসি, মানে বয়স প্রায় 3.5 বছর মতো হয়েছে, এতেই গাড়ির অবস্থা মানে একেবারে করুণ। এর থেকে আমি যদি অন্যান্য ব্যানার ইউনিক আর সৌদিয়ার সাথে কম্পারিজন করি, ইউনিক সৌদিয়ার পুরাতন গাড়িও এখন বেশ ফ্রেশ কন্ডিশন, বাট সেই তুলনায় মার্সা বেশ অনেকটা পিছিয়ে রয়েছে। তো যাই হোক, আর গাড়ির সার্ভিসের বিষয়ে যদি আমি আসি, স্টাফদের বিহেভিয়ার ভালোই ছিল, তারা আমাকে ভিডিও করতে বেশ সহায়তা করেছেন। আর বাসের সিটের হিসাবে যদি আসলে সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক ছিল নন এসি বাস হিসাবে। সো সার্ভিসে যদি আমি রেটিংয়ে আসি, আমি 10-এর ভিতর 6.5 দিব। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। মূলত আপনাদের উৎসাহ পেলে আমি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সো ফাইনালি আমি বান্দরবান শহরে নেমে যাই। আর এই বাসে সেদিন আমার ট্যুরমেট। আর এখন আমি বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাব, যেহেতু বান্দরবান আমার কোনো কাজ নেই, মূলত আপনাদের ট্রাভেল ব্লগ করার জন্যই আর কি এখানে আসা। আর পাশের এই মার্সা বাসটি মূলত আমার বান্দরবান থেকে চট্টগ্রাম আসার ট্যুরমেট ছিল।